আমাদের একাত্তরের ঘাতক দালাল যে সংগঠন, সেই সংগঠন যখন আসলে এখানে নির্বাচন করার জন্য প্যানেল ক্রিয়েট করছে, সেটা আমাদের জন্য একটা লজ্জাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জন্য আসলে কলঙ্কজনক। ফলে এটাকে ভালো বলার কোনো উপায় নেই। এবং প্রশাসন যে এই এদেরকে স্পেস তৈরি করে দিচ্ছেন, সেটার বিরুদ্ধে অবশ্যই আমাদের অবস্থান থাকবে এবং আছে। ছাত্র শিবির মানে আমাদের জাতীয় রাজনীতিতেও মানে জামাত বা তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, তাদের পরিচয় এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা আসলে মোটামুটি অবগত। হ্যাঁ, এবং মানে আমাদের এই আত্মপরিচয়ের জায়গা থেকে ৭১ থেকে আমাদের যে আত্মপরিচয়টি তৈরি হয়েছে, আমাদের যে আইডেন্টিটিটা জাতি হিসেবে তৈরি হয়েছে, সেই জায়গার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এক ধরনের মতবাদ তারা নিজেদের মধ্যে ধারণ করে, এবং সেটি শুধু তারা ধারণ করে না, তারা আমাদের রাষ্ট্রে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের নিয়ম নীতির চর্চাও দেখতে চায় এবং চর্চাকে তারা এনফোর্স করতে চায়। সাদিক কাইয়ুম এবং ফরহাদ তারা আপনি কি এরকম কোনো ডকুমেন্ট দিতে পারবেন যেটা আমরা ওদের বিপক্ষে ডকুমেন্ট তার ছবি, বঙ্গবন্ধুর সাথে তোলা ছবি, সে যে নৌকা নৌকা স্লোগান দিচ্ছে, না না এখন এটা দেওয়ার বিষয় না। এটা আপনি পাবলিক প্ল্যাটফর্মে যান, আপনি হচ্ছে সকল পাবলিক ফোরামে এগুলো অ্যাভেলেবেল আছে। নির্বাচন যাতে কোনোভাবেই সুষ্ঠু না হতে পারে তা নিশ্চিত করার জন্য আসলে যাবতীয় ব্যবস্থা রয়ে আছে। বিশেষত আমরা দেখতে পাচ্ছি প্রশাসন একই সাথে পক্ষপাত দুষ্ট এবং মানে কি বলবো অদক্ষ, যার ফলে বিশ্ববিদ্যালয়ে যে ক্রাইসিসগুলি এই মুহূর্তে তৈরি হচ্ছে সেই ক্রাইসিসগুলি কিন্তু তারা মেটাতে পারছে না। আপনারা জানেন প্যানেলের তরফ থেকে নয়, কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের তরফ থেকে আমরা কিন্তু গতকালকে আপনাদের কাছে একটা আলাদা করে প্রেস কনফারেন্স করেছি এবং সেই প্রেস কনফারেন্সে আমরা আমাদের 6টি দাবি উত্থাপন করেছি। সেই 6টি দাবির মধ্যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রাথমিকভাবে যেটি রয়েছে সেটি হচ্ছে যে যারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, সেই মানুষদেরকে আসলে এখন পর্যন্ত তাদের তালিকা করা সম্ভব হয়নি এবং সেই তালিকা করে তাদেরকে যে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এমন কোনো পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি। এবং এই দাবি কিন্তু আমরা আজকের থেকে না, গত 8-10 মাস ধরে করে আসছি। অভ্যুত্থানের পর থেকে আমরা বলে আসছি যে যারা বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তার জন্য প্রাথমিকভাবে তাদের তালিকা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের একটি তালিকা যেটি করেছে, সেই তালিকাও একটা নাম কাওয়াস্তে হওয়া তালিকা। সেই তালিকাতে এমনকি তানভীর হাসান সৈকতের নাম পর্যন্ত ছিল না। কিন্তু এর বাইরে তাদের কাছে যখন তারা চাপে পড়ে সিদ্ধান্ত নেয় যে তারা শুধু জুলাই হামলাকারীদের না, বরং তার পূর্ববর্তী আমলের যে হামলাকারী তাদেরকেও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তাদেরকে এখন পর্যন্ত কোনো তালিকাতে অন্তর্ভুক্ত করা হলো না। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি জুলিয়াস সিজার তালুকদারের মতো কুখ্যাত সন্ত্রাসী তিনিও কিন্তু মনোনয়নপত্র তুলেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা একই সঙ্গে দেখতে পেয়েছি বিভিন্ন হল, অন্তত 2টি হলের কথা আমরা বলতে পারি, 21শে হল এবং জসীমউদ্দিন হল, যেখানকার প্রভোস্ট নীল দলের একদম পরীক্ষিত ব্যক্তি এবং যারা কিন্তু 3রা আগস্টেও ছাত্রদের উপর চলা যে গণহত্যা, এই গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করছিলেন। কাজে তাদেরকে রেখে কিভাবে করে আসলে একটা ভালো প্রশাসন, একটা নিরপেক্ষ প্রশাসন হতে পারে তা আমাদের বোধগম্য হয় না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলের ক্ষেত্রে হল রাজনীতি কিভাবে থাকবে, কি অবস্থায় থাকবে, তাই নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রকম অবস্থান দেখাতে পারছে না। তাদের যে রূপরেখা প্রণয়ন কমিটি, সেই রূপরেখা প্রণয়ন কমিটি কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ বা রূপরেখা কি হবে তা প্রকাশ করতে সক্ষম হয়নি। এবং আমরা নিজেরা এই জিনিসটি নিয়ে সাংগঠনিকভাবে ছাত্র ইউনিয়নের জায়গা থেকে খুবই ওয়ারি, কারণ আমরাও আমাদের সাংগঠনিক যেই কলেবর এটা বৃদ্ধি করার জন্য বা গতিশীলতা আনার জন্য একাধিক আহ্বায়ক কমিটি দিতে আগ্রহী, কিন্তু এই আহ্বায়ক কমিটিগুলি দেওয়ার সাথে সাথে আর একটা মব পরিস্থিতি সৃষ্টি হবে কিনা সেই বিষয়ে আমরা শঙ্কিত। এবং আমরা শঙ্কিত অনলাইনকে কেন্দ্র করে যেই ধরনের অনলাইনে এক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে ছাত্র লীগের এবং ছাত্র শিবিরের যে পেজগুলি অ্যাক্টিভ হয়েছে, আপনারা জানবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটি গ্রুপ রয়েছে যেটি এই জুলিয়াস সিজার তালুকদারের দ্বারাই পরিচালিত। তার বাইরে শিক্ষার্থী সংসদ 2 নামে একটি গ্রুপ রয়েছে, সেটি মূলত শিবির অ্যাফিলিয়েটেড, এবং ডিউ ইনসাইডার নামে একটি পেজ রয়েছে, তারাও শিবির অ্যাফিলিয়েটেড। এই বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা মতাদর্শের লোকজন তাদের প্রোপাগ্যান্ডা করার জন্য বিভিন্ন পেজ বা গ্রুপ খুলতেই পারে, কিন্তু চ্যালেঞ্জটি হচ্ছে এগুলি যখন সার্বজনীন গ্রুপ হিসেবে স্বীকৃত হয়ে যায় বা এগুলি নামের সঙ্গে যখন প্রতিষ্ঠানের নামকে সম্পৃক্ত করে দেওয়া হয়, তখন সেটি এমন ভয়াবহ ডিসইনফরমেশন ক্যাম্পেইনের দিকে ধাবিত হয় যেটি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, এই রাজনৈতিক প্রেক্ষাপটে ফেয়ার গ্রাউন্ড করা সম্ভব না। এবং একই সঙ্গে মব পরিস্থিতি সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়টা কিভাবে সামাল দেবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। সেই জায়গা থেকে আমরা আমাদের যে 6 দফা
ছাত্র ইউনিয়নের তরফ থেকে, সেটা কিন্তু গতকালকে চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়ে এসেছি। কাজেই আমরা নির্বাচনের যে পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড, এগুলি সবকিছু নিয়ে খুব কনসার্ন। ছাত্র শিবির মানে আমাদের জাতীয় রাজনীতিতেও মানে জামাত বা তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির তাদের পরিচয় এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা আসলে মোটামুটি অবগত। হ্যাঁ, এবং মানে আমাদের এই আত্মপরিচয়ের জায়গা থেকে ৭১ থেকে আমাদের যে আত্মপরিচয়টি তৈরি হয়েছে, আমাদের যে আইডেন্টিটিটা জাতি হিসেবে তৈরি হয়েছে, সেই জায়গার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এক ধরনের মতবাদ তারা নিজেদের মধ্যে ধারণ করে, এবং সেটি শুধু তারা ধারণ করে না, তারা আমাদের রাষ্ট্রে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের নিয়ম নীতির চর্চাও দেখতে চায় এবং চর্চাকে তারা এনফোর্স করতে চায়। আমার নাম অদিতি ইসলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা করছি। আমি দর্শন বিভাগে পড়ছি, 2021-22 সেশন 3য় বর্ষে। বেশ কিছু ঘটনা তো আসলে আমরা শুনছি। একটা বিষয় হচ্ছে কি, আমাদের সব থেকে বড় বুলিং এর জায়গাটা একটা আছে, আমাদের যে ফেসবুক গ্রুপ, মানে রাজনীতির প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে কে কত বেশি ফেসবুকে পোস্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে পারছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল সংকটে কারো মনোযোগটা নাই। ফলে এই যে একটা মানে লেথার্জি, এই যে একটা ঘাটতি, এটাকে ব্যবহার করে কিছু কিছু মাত্রায় হচ্ছে যে নারীদের, বিশেষ করে নারী প্রার্থীদের নিরাপত্তাজনিত জায়গাগুলোতে কিন্তু আসলে একটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে যারা নতুন নতুন প্রার্থিতা করছেন তাদেরকে বুলিং করা, তাদের বিরুদ্ধে অশ্রাব্য কথা বলা, তাদেরকে শেমিং করা, এবং এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদেরকে মানে ডাউন ফরওয়ার্ড করার যে জায়গাটা, এইটা কিন্তু আছে। ফলে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘাটতি আছে। আর ওভারঅল আবার হচ্ছে যে সবার মধ্যে যেহেতু একটা উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীর মধ্যে তো একটা উৎসাহ উদ্দীপনাটা সব থেকে বেশি। ফলে সেই জায়গাটাও যেমন ভালো, নেগেটিভ জায়গা থেকে আবার এই নিরাপত্তা এবং বুলিং এর জায়গা ক্ষেত্রে যে কোনো স্টেপ নিতে পারছেন না। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যারা হচ্ছে বাম প্রগতিশীল মানুষ আছি এবং আমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংকটটাকে নিয়ে কাজ করতে চাই, তথাকথিত ক্ষমতা প্রদর্শনের রাজনীতিটা আমরা করতে চাই না, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে সেই জায়গা থেকে ওই সংকট গ্রুপগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, সত্যিকার অর্থেই সেই লড়াইটা আমরা গড়ে তুলতে পারি, তাহলে ডাকসুতে আসলেই ভালো কিছু হবে। আমাদের ৭১-এর ঘাতক দালাল যে সংগঠন, সেই সংগঠন যখন আসলে এখানে নির্বাচন করার জন্য প্যানেল ক্রিয়েট করছে, সেটা আমাদের জন্য একটা লজ্জাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জন্য আসলে কলঙ্কজনক। ফলে এটাকে ভালো বলার কোনো উপায় নেই, এবং প্রশাসন যে এদেরকে স্পেস তৈরি করে দিচ্ছেন, সেটার বিরুদ্ধে অবশ্যই আমাদের অবস্থান থাকবে এবং আছে। আপনারা যারা বাম ধরনের রাজনীতি করেন, অনেকে যারা বিশেষ করে ইসলামপন্থী রাজনীতি করেন বা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, তারা সরাসরি একটা বাম ধরনের যারা রাজনীতি করেন, তারা আল্লাহতে বিশ্বাস নেই, নাস্তিক, বা সরাসরি এই কথাগুলো বলেন। এই কথাগুলো আপনাদের কোনো উত্তর আছে কিনা? যারা হচ্ছে যে এই ধরনের মানুষের সেন্টিমেন্ট বা একান্ত ব্যক্তিগত বিশ্বাস, অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে একজন মানুষের সম্পর্ক কেমন হবে সেটা ওই ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। এখন সৃষ্টিকর্তা তাকে এসে বলে দিয়ে যায় না যে তুমি গিয়ে নির্ধারণ করে দাও তোমাকে এমন করেই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে অথবা স্থাপন করতে হবে না, এটা একটা বিষয়। ফলে এই যে ধর্ম নিয়ে আসলে তারা ধর্মচর্চা করেন না, ধর্ম নিয়ে তারা একটা ব্যবসা করে এবং রাজনীতিকে সেখানে একটা টুলসের মতো ব্যবহার করে। ফলে এই ধরনের মন্তব্য তারা করবেন। একটু যদি বলি যে আপনারা খেয়াল করবেন, প্রতি বছর ঈদে আমরা একটু যদি দেখি, আমাদের দেশের যারা গার্মেন্টস শ্রমিক, বিশেষত যারা কারখানায় হচ্ছে শ্রমিক হিসেবে কাজ করেন, প্রতিটা ঈদে, ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, প্রত্যেকটা ঈদে কিন্তু তারা শ্রম ভবনের সামনে বা তাদের ফ্যাক্টরির সামনে রাস্তা অবরোধ করে বসে থাকেন, কারণ তাদের ন্যায্য মজুরি তাদেরকে দেওয়া হচ্ছে না। তা এখন যদি আমি বলি যে শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তার মজুরিটা দিয়ে দাও, কই? আমি তো কখনো মানে এই ধরনের ট্যাগিং করা সংগঠনকে কখনো দেখিনি ওই মানুষের পাশে গিয়ে দুটো কথা বলতে। সেটা কিন্তু আমরা বামপন্থীরাই করছি। ফলে এখানে দেখার বিষয়টা হচ্ছে যে মানুষের হয়ে কথাটাকে বলছে। আজকে বিভিন্ন রকম ধর্ম তো একটা দর্শন, এবং প্রত্যেকটা জায়গা থেকেই যদি আমরা একটা দেখি যে মানুষের হয়ে কথাটা বলাটা গুরুত্বপূর্ণ, মানুষের জন্য কল্যাণকর এমন চিন্তা নিয়ে কথাটা বলা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের আবেগকে ব্যবহার করে আরেক মানুষের ক্ষতি করার কথাবার্তা বলা, এটা কোনো মানে আসলে রাজনৈতিক চিন্তাশীল মানুষের কাজ হইতে পারে না, অপরাজনীতির প্র্যাকটিস করা মানুষেরই কাজ হতে পারে। ফলে এই ধরনের ট্যাগিং এ আমাদের কিছু এসে যায় না। আমি মিনহাজুল ইসলাম ফারহান, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী, 24-25 সেশন, অর্থাৎ একদমই ঢাবি 104তম ব্যাচ, একদম প্রথম বর্ষ। এবং আমি কেন্দ্রীয় সংসদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি, বামদের ঘাড়ে চড়ে আওয়ামী লীগের পুনর্বাসন।
বর্তমানে বাম দলগুলো যারা আছে তারা তারা কিভাবে তাদের ঘাড়ে চেপে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আওয়ামী লীগের যে অর্থ, আওয়ামী লীগ যে সম্পদ, সেই সম্পদ আওয়ামী লীগ তো একটি বুর্জোয়া শাসক শ্রেণী যে এত বছর গণতন্ত্রের চুটি চেপে ধরেছিল, তার সম্পদ সে যদি রক্ষা করতে চায়, তার ইমেজ যদি সে রক্ষা করতে চায়, তাহলে সে কোথায় যাবে? সে যাবে জাতীয় পার্টিতে, বিএনপি জামাত সহ যে সকল বুর্জোয়া ডানপন্থী শক্তি আছে, আওয়ামী লীগ ডানপন্থী শক্তি হয়ে তাদের ঘাড়েই চাপবে। এখানে বামপন্থী শক্তিগুলোর সাথে আওয়ামী লীগ কিভাবে একীভূত হবে? আপনি যদি দেখতে পান এখানে যে সকল দেশ বিক্রি চুক্তি হয়েছে, যেমন রূপপুর, রামপাল, এগুলোর বিরুদ্ধে আমরা বামপন্থীরা রামপালের বিরুদ্ধে কি পরিমাণ তীব্র আন্দোলন গড়ে তুলেছি সেটা আপনি দেখতে পেয়েছেন। এবং প্রতি মুহূর্তে আমাদের বর্ডার কিলিং নিয়ে আমরা বামপন্থীরাই কিন্তু সরব ছিলাম। এখানে যখন নরেন্দ্র মোদী যখন ঢাকা এসেছিলেন, আমরা বামপন্থীরাই সেই মোদী বিরোধী মিছিলে অংশ নিয়েছি। এবং তখন এই যে আজকে যারা খুব বড় ভারত বিরোধী হয়ে গেছে, খুব বড় দিল্লি বিরোধী হয়ে গেছে, তারা সেই জামাত ইসলামের আমির কিন্তু বক্তব্য দিয়েছেন যে আমরা মোদীর যে আশা সেটাকে কিন্তু আমরা স্বাগত জানাই। এবং এ ধরনের বক্তব্য কিন্তু তাদের আছে। এবং আমরা দেখতে পেয়েছি মামুনুল হক, চরমনাই পীর, যারা এখন খুব বড় বড় ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু শেখ হাসিনার সাথে বিভিন্ন সময়, যেমন চরমনাইয়ের কথা যদি বলি, সে বিভিন্ন সময় বিভিন্ন স্থানীয় নির্বাচনে, যেই নির্বাচন আমরা বামপন্থীরা বয়কট করেছি, সেই নির্বাচনে অংশ নিয়েছে। এবং আমরা যদি মামুনুল হককে দেখতে পাই যে যখন এখানে আমাদের ছাত্র শ্রমিক জনতার সাথে জুলাই অভ্যুত্থানের সময় যখন রাষ্ট্রীয় বাহিনী যখন আমাদের উপর তীব্র দমনপীড়ন চালাচ্ছে, তখন সে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে এসে বিবৃতি দিচ্ছে যে এটার দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে ইত্যাদি মীমাংসা হওয়া দরকার। তো আজকে যখন আমাদের বিরুদ্ধে এই ধরনের মানে বামপন্থীরা আওয়ামী লীগের পুনর্বাসন করছে, বামপন্থীরা শাহবাগী ইত্যাদি যখন ট্যাগিং এর চর্চাটা করা হয়, তাইলে আমরা বলতে চাই এটা হচ্ছে সম্পূর্ণটি আমাদের বিরুদ্ধে একটি অপরাজনৈতিক চেষ্টা। কারণ আমরা সর্বদা আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলাম, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়েছি। এই যে যখন কাঁটাতারে যখন ফেলানি ঝুলছিল, আমরাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। যখন জাহাঙ্গীরনগরে সন্ত্রাসী মানিক সে যখন 100 ধর্ষণ করে, সে যখন ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, আমরা বাম প্রগতিশীলরাই তখন তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছি। এবং আপনি দেখেছেন এই মানিক পরবর্তী রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় সে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো আজকে যখন আমাদের বিরুদ্ধে ট্যাগিং করে, আমরা বলতে চাই আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে আমরা তা নিয়ে এই সকল অপরাজনৈতিক অপচর্চার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা চিরকাল কোনো সাম্রাজ্যবাদের দাবিদারি করি নাই, কোনো ভারতীয় আধিপত্যবাদের দাবিদারি করি নাই। এবং শেখ হাসিনার যে 14 নির্বাচন সেটা আমরা বয়কট করেছি, আমরা 24 নির্বাচন বয়কট করেছি, এবং 18 নির্বাচনের যে ফলাফল আমরা সেটিও বয়কট করেছি। আমরা কখনই আওয়ামী লীগের সাথে যে লিয়াজু করে থাকিনি। যেটা আপনি দেখতে পেয়েছেন এখানকার যে ছাত্র শিবিরের যে সভাপতি এবং সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, তারা কিন্তু ছাত্রলীগের সাথে একটি আতাত করে তারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল, এবং এখান থেকে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছে। আজকে তারা খুব বড় ভাবে তারা বলতে চায় যে বামপন্থীরা আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করছি। আমরা কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করছি? আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের, আমরা যদি আওয়ামী লীগের সাথেই থাকতাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সাবেক সংগঠক শুভ ভাই, সোহেল আহমেদ শুভ, এবং তাকে যেভাবে ছাত্রলীগ পিটিয়ে বের করে দিয়েছে, আমাদের ভিন্ন মতকে যেভাবে দমন করেছে, আমরা প্রতিক্ষণে তার বিরুদ্ধে লড়ছি। 24 নির্বাচনের আগে আমি নিজে আমার জেলা শহর বরিশাল থেকে আমি স্লোগান দিয়েছি, আমি বাম গণতান্ত্রিক জোটের হয়ে আন্দোলন করেছি। আমি মিছিলে স্লোগান দিয়েছিলাম যে এরশাদ গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে। এবং যারা তখন আমাদের স্লোগান থেকে হাসাহাসি করেছিল, বলেছিল এই আন্দোলন করে কিছু হবে না, তারাই কিন্তু এখন বড় ভাবে এসে আমাদেরকে বলছে যে কমিউনিস্টরা বা আমরা সোশ্যালিস্টরা এরা হচ্ছে আওয়ামী লীগের দাবিদারি করছে, আওয়ামী লীগকে এরা স্পেস করে দিচ্ছে। আমরা কখনই আওয়ামী লীগকে স্পেস করে দিতে চাইনি। আমরা আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার পক্ষপাতী না। আমরাই প্রথম আওয়ামী লীগকে স্বৈরাচার ঘোষণা করেছি। আমরাই আমাদের নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি হলে, যতটুকু সম্ভব দেশের প্রতিটি স্থানে আমরা গণ আন্দোলন তৈরি করার চেষ্টা করতে পেরেছি। এবং আমাদের সাংগঠনিক সেখানে অনেক ঘাটতি ছিল, আমরা হয়তো অনেক শক্তি সামর্থ্য নিয়ে আন্দোলন করতে পারিনি, কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করেছি। এবং যারা এতদিন আওয়ামী লীগের সাথে ছিল, যারা এতদিন আওয়ামী লীগের দাবিদারি করেছে, তারাই এখন এই যে মৌলবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, মানুষের সেন্টিমেন্ট ক্যাটার করার জন্য, তার ধর্মীয় অনুভূতি ব্যবহার করার জন্য আমাদের এগেনস্টে বিভিন্নভাবে অপরাজনৈতিক কৌশল তারা নিচ্ছে। এবং আমরা বলতে চাই আমরা এই অপরাজনীতি বুঝি, এগুলো সবই বিরাজনীতিকরণের ধান্দা, অপরাজনীতির ধান্দা। আমাদেরকে প্রান্তিক করে দেওয়ার আমাদেরকে প্রান্তিক করে দেওয়ার আরেকটি চক্রান্ত, এবং সেই চক্রান্ত আমরা মোকাবেলা করেছি, আমরা মোকাবেলা এবং সামনেও করবো, এবং আমরা এখনো করছি।
সেটা একটু আমাকে বলবেন। আচ্ছা, এখানে 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 কি শহীদদের নিয়ে যে রাজনীতিটা হয়, না, এখানে আমি শহীদ যেটা প্রশ্ন করছি ওটার উত্তর যদি না থাকে তা বাদ। এবং শহীদ হওয়া না হওয়ার এখানে বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে আমরা আমরা কিভাবে আন্দোলনটা গড়ে তুলছি এবং আমরা কিভাবে আন্দোলনে গিয়েছিলাম। নট নেসেসারি আন্দোলনে গিয়ে আমাদের তো অনেকে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছে, শারীরিকভাবে বঞ্চনার শিকার হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের জনসম্পৃক্ত, এটা আমাদের, আমি তো স্বীকার করছি যেটা আমাদের আমাদের ঘাটতি ছিল, যে আমরা আরো বেশি জনসম্পৃক্ত তৈরি করে আন্দোলনটাকে আরো বেশি আরো বড় গণ আন্দোলনের রূপ দিতে পারিনি। কিন্তু 24-এর আন্দোলনও কিন্তু আমরা ছিলাম, এবং আমাদের হচ্ছে রিজভি, শাকিল সহ অনেক অনেক বামপন্থী তরুণ আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা কি তাদের কথা বলবো না? আমরা কি তাদের স্মরণ করবো না? অবশ্যই স্মরণ করবো। আরেকটা প্রশ্ন আছে, আপনি বলেছেন যে শিবিরের যে সভাপতি নাকি কার নাম বললেন যে তারা সাদিক কায়েম এবং হ্যাঁ, ফরহাদ, ওরা তারা তো- আপনি কি এরকম কোনো ডকুমেন্ট দিতে পারবেন যেটা আমরা ওদের বিপক্ষে ডকুমেন্ট, তার ছবি, বঙ্গবন্ধুর সাথে তার তোলা ছবি, সে যে নৌকা নৌকা স্লোগান দিচ্ছে, না না, এখন এটা দেওয়ার বিষয় না। এটা আপনি পাবলিক প্ল্যাটফর্মে যান, আপনি হচ্ছে সকল পাবলিক ফোরামে এগুলো এগুলো অ্যাভেলেবেল আছে। সাধারণ শিক্ষার্থী, যারা ট্রু সাধারণ শিক্ষার্থী, যে চুপা শিবির নামে সাধারণ শিক্ষার্থী না, তারা এগুলো শেয়ার করছে, তারা এগুলো নিয়ে মিম বানাচ্ছে, এবং তারাই আপনি দেখতে পাবেন শিবিরের যখন প্যানেল ঘোষণা হয়েছে তারা বলছে যে দেখুন ছাত্রলীগের প্যানেলটি ঘোষণা হয়েছে।